সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে বিবেকানন্দ অডিটোরিয়াম ত্রিপুরা মেডিকেল কলেজের যে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের যে সিলভার জুবলি যে কনফারেন্স, সেই কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জ্যোতির্ময় পাল, ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া। ওনার বক্তব্য আমরা একটু আগে শুনলাম, ইলাবোরেটলি আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার, যিনি আমাদের প্রাক্তন ডাইরেক্টর হেলথ সার্ভিসেস এবং বর্তমানে ভাইস প্রিন্সিপাল অফ এজিএমসি। এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Professor Dr. Pradeep Bhumik, National Governing Body Member, Association of Physicians of India, Dr. Somin Chaudhary, General Secretary, Association of Physicians of India, and Professor Dr. Urindam Datta, Chairman, Association of Physicians of India, Tripura State Branch. আমার ডায়াস আমার সামনে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং সোসাইটির যিনি চেয়ারম্যান ডক্টর প্রমথেশ রায় মহোদয় উপস্থিত আছেন, অন্যান্য যারা সিনিয়র ডক্টরসরা এখানে উপস্থিত আছেন এবং মেম্বার্স অফ API এবং যারা স্টুডেন্টসরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা গেস্টরা এখানে উপস্থিত, অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে 25 বছর হয়ে গেল যে ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ যেভাবে ওনারা নিজেরা কাজ করছেন। আমি জার্নালটা দেখছিলাম, সেখানে আমি দেখলাম ওনারা নিজেরা জমি কিনে সিদ্ধিআশ্রমের এখানে ওরা একটা বিল্ডিংও বানাচ্ছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে নিজেরাই সেটা করেছেন। আমাদের কাছে প্রায়শ আছে অন্যান্য যেসব অ্যাসোসিয়েশন যে আমাদের জমি দিন, আমাদের এই দিন সেই দিন, কিন্তু ওনারা নিজেরাই সেটা করেছেন। ফিজিশিয়ানরা আছেন, অন্যান্য যেসব আমাদের যে স্পেশালিটি আছে থাকলেও ফিজিশিয়ানদের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করতে হয়। যতক্ষণ ধরে ফিজিশিয়ানরা যখন গ্রিন সিগন্যাল না দেবে, যারা সার্জেনও আছে বা অন্যান্য যেসব ডিসিপ্লিন আছে তারা কিন্তু হাত দিতে চায় না। আমরা জানি ওপিডিটি বলুন, আইপিডি বলুন, সব কলেজে বা হসপিটালে ফিজিশিয়ানদের সবসময় ভিড় থাকে পেশেন্টের, কারণ হোল বডি তার দেখতে হয় এবং তার প্যারামিটার যদি ঠিকঠাক না থাকে কোনো অবস্থায় অন্যান্য ডাক্তাররা হাত দিতে চায় না। কাজেই ওনাদের তো গুরুত্ব আমরা সবসময় জানি, সবসময় বেশি থাকে। এবং সত্যি আমার খুব ভালো লাগে যখন এই ধরনের অ্যাসোসিয়েশন আপনারা তৈরি করেছেন। আমিও বহু অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম এবং সেখানে বিশেষ করে এই ধরনের যে মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো, সেগুলো কিন্তু একটা যে হেলথ কেয়ার যে প্রফেশন, যারা প্রফেশনাল আছেন তাদের মধ্যে একটা ভাইটাল লিঙ্ক আছে এবং ব্রডার যারা মেডিকেল কমিউনিটি তাদের মধ্যে একটা লিঙ্ক হিসাবে কাজ করে। এবং এই অ্যাসোসিয়েশন করার সুবাদে আমরা দেখেছি যে নিজেকে আমরা বিলঙ্গিং মনে হয়, আমাদের একটা কমিউনিটির মধ্যে আমরা আছি এবং এই কমিউনিটির মধ্যে যারা যারা মেম্বার্সরা আছেন তাদের কথা তো আমাদের চিন্তা করতেই হবে এবং তাদের কথা চিন্তা মানে বিশেষ করে মেডিকেল অ্যাসোসিয়েশনে যে সমাজের জন্য চিন্তা করতে হবে। একটা ভাইটাল রোল অ্যাসোসিয়েশন কাজ করে এবং আলটিমেটলি যে পাবলিক হেলথ ইস্যু, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে এই ধরনের কনফারেন্স বা এই ধরনের অ্যাসোসিয়েশন যখন থাকে সরকারের পক্ষেও কিন্তু অনেক সুবিধা হয়। কোনো সাজেশন থাকলে আমি তো প্রায়শ সমস্ত ফ্যাকাল্টিদের আমি ডাকি বা অ্যাসোসিয়েশন যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সবাই কোন অ্যাসোসিয়েশনের সাথে থাকে। আগে তো এরকম একটা অবস্থা ছিল যে আমাদের যে কথাটা মনে হচ্ছে
আমাদের তৎকালীন সময় সরকার বুঝতে পারছে না, কারণ বোঝানোর জন্য যে জায়গাটা থাকার তাদের মধ্যে সেই জ্ঞান আর ছিল কিনা আমার জানা নেই। কিন্তু এখন কিন্তু একটা সুবিধা হয়ে গেছে, ওকে বললে কিছুটা না কিছু বোঝার আমরা চেষ্টা করি, এতে করে অনেকটা তারা কিন্তু রিল্যাক্স ফিল করে। যে কোনো আমাদের মেডিকেল ফ্যাকাল্টির এখন, সেটা মেডিকেলি হোক, ডেন্টালি হোক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, যাই হোক, তারা কিন্তু অনেকটা ইজি ফিল করে, যে বোঝার একটা জায়গা এখন চলে এসেছে। এর জন্য অনেক কাজ আমরা করতে পারছি এখানে। আমরা দেখুন, আমরা এই যে এই ধরনের কনফারেন্স হয়, এই কনফারেন্সের মাধ্যমে নিজেদের তো আলোচনা, সে গতানুগতিক যদি আমি বলি, কনফারেন্সে আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আজকে 2 দিনের কনফারেন্স, সেখানে সেমিনার হবে, সবকিছু হবে, সেগুলো তো বলবোই, কিন্তু পাশাপাশি সমাজের জন্য কিছু করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা, এবং আলটিমেটলি নিজেদের তো করবেনই, যেটা আগে আমার মধ্যেও সেটা ছিল না। এখন কথায় কথায় মনে হয় যে না, কিছু যদি করা যায়, একটু ব্রডার পার্সপেক্টিভে যদি আপনারা চিন্তা করেন, তাহলে আরো বেটার হয় আমাদের এই সরকারের জন্য। আমি একটা উদাহরণ দিই। আমি যখন এবার গুজরাটে আমি যাই, সেখানে ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির একটা কনফারেন্স ছিল, আমাকে কিনোট স্পিকার হিসাবে সেখানে ডাকা হয়েছিল। এবং ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি যেটা ছিল সেখানে, আমি তো সেখানে কিনোট স্পিকার হিসাবে আমি বলে আমি চলে আসতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে ওখানকার যে চিফ মিনিস্টার আছেন, ওনার চিফ মিনিস্টার, ওনার সাথে একবার দেখা করব। তো ওখান থেকে আমি সোজা ওনার সাথে দেখা করি। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখে মনে হচ্ছে এত জায়গা এত সুন্দর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি মোদীজিকে অলরেডি 13 বছরে ওনার রাজত্বকালে এত সুন্দরভাবে সাজিয়েছে। তো একটা কম্পিটিটিভনেস, একটা এই ধরনের একটা চিন্তা ভাবনা আসে যে আমাদের যদি ত্রিপুরাতে এত জায়গা থাকতো, আমরাও যদি করতে পারতাম। তো যখন ওনার সাথে আমি দেখা করছিলাম, ওনাকে আমি বললাম যে আপনারা তো মেইনল্যান্ডে আছেন, আমাদের মতো ছোট রাজ্য যেখানে 40 to 42 লাখ পপুলেশন, আর এত সারা ভারতবর্ষের মধ্যে এটা 4th স্মল রাজ্য। সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস আপনারা আমরা সবাই বলি। তাহলে এই ধরনের মেইনল্যান্ড, যেখানে গুজরাট, ইউপি, এমপি, এই ধরনের যদি তারা যদি ত্রিপুরাতে যদি তারা ইনভেস্ট করে তাদের নামে, তাহলে একটা আমরাও বেঁচে যাই, এখানে এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়েবিলিটি হবে। তো সব দিকে উৎকর্ষতার একটা বিশেষ জায়গা। তাহলে এই যে বিষয়টা আমি বলছি, ডাক্তারবাবুরও যখন আমরা যদি সবাই চিন্তা করি যে, তো উনি যখন, আমি কথাটা শেষ করছি, তো উনি বলছেন যে আরে আপকা তো বহুত আচ্ছা সোচ है, आप थोड़ा सा ऊपर में बात कीजिए। তো আমি নিশ্চয়ই এই বিষয়গুলো আমি আনবো। তো এই যে আমি বললাম যে আপনাদের রাজ্যেরই নাম হবে, আপনার নামেই সেখানে ইনভেস্ট করবো। আপনারা ধরুন যে আমার ত্রিপুরা একটা ছোট একটা ডিস্ট্রিক্ট আপনার, তো এই ধরনের যদি আপনার কাছে কিছুই না, আমাদের মাত্র 32,000 কোটি টাকার আমাদের বাজেট, এবার আমরা 25-26-এ করেছি, এর আগে 24-25-এ 27,000 কোটি, 4,000 কোটি টাকা আমরা জাম্প করে দিই। তো উনি এই কথাটা বললেন, তো আমি এই কথাটাই বলছি যে ঠিক আছে কনফারেন্স আমরা করি, কিন্তু কনফারেন্সের সাথে সাথে কিছু আমাদের ডিসিশনও নেওয়া উচিত, যে আমরা এই আপনারা করেন, যখনই প্রবলেম হয় ডাক্তারবাবুরা ছাড়া তো কোনো সম্ভবই হয় না। যে কোনো জায়গায় সমস্যা হয়, সবসময় ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনারাই সবসময় আপনাদের কথা মনে পড়ে যে আপনাদের ছাড়া হবে না, এবং আপনারা সেই জায়গায় আপনারা যান। আমরা ত্রিপুরাতে এখন দেখুন, আমরা যদি মনে করতাম যে ঠিক আছে যেভাবে চলছে সেইভাবে চললেই ভালো, কিন্তু আজকে এখানে অলরেডি 3টা মেডিকেল কলেজ হয়েছে, 400 সিট মোরালেস হয়েছে। এই টিএমসির মধ্যে 50টা সিটের জন্য কত কিছু করতে হয়েছে। আমাকে বারবার টিএমসির যারা চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেব আছেন এবং সিইও আছেন, প্রিন্সিপালও আছেন, বারবার যখন আমাকে বলছিলেন যে কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত, আমি কিন্তু আমার তরফ থেকে আমার যা করার করেছে, এবং আলটিমেটলি 50 সিট কিন্তু ওরা বাড়িয়ে দিল। তো এই যে একটা চেষ্টা, যে এটা তো আমাদের, আমি কিন্তু ক্রেডিট দিয়েছি ওনাদেরকে, আমি ক্রেডিট নেব না, যে কলেজের
এবং এতে করে আমরা যৌথভাবে যে একটা দেখলাম যে আমি যদি মানে 80% কাজ করে থাকি, ওনারা দেখি 90% কাজ করছে। আমি একটু ডিরেকশন দিলাম, আপনারা ওই জায়গায় যান, এই জায়গায় যান, এতে করে অনেক কাজ কিন্তু ইজি হয়ে যায়। 50 সিট প্র্যাকটিক্যালি কথা নয়, একটা মেডিকেল কলেজে 50 সিট বেড়ে যাওয়া হঠাৎ করে, এবং আগে তো মাত্র 7-8টা MBBS এর সিট ছিল, এখানে 12টা-13টা এরকম। সেই জায়গায় আজকে এতগুলো সিট বেড়েছে, আলটিমেটলি আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদেরই লাভ হবে। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজও আমরা এখানে করেছি। গভর্নমেন্ট ডেন্টাল কলেজে যে এটা এত অল্প সময়ের মধ্যে হবে, আপনারা সবাই জানেন তারই কি কথা, কিভাবে আমরা করেছি। অনেক বাধা বিপত্তি এসছে, কিন্তু সেই বাধা বিপত্তি উতরে আমরা আজকে ডেন্টাল কলেজ সেখানে করেছি। 50 সিটের করলাম, এখন সেটা 63 সিট হয়েছে। এখানে আরেকটা প্রাইভেট মেডিকেল কলেজ আপনারা সবাই জানেন, সেটাও এখানে শুরু হয়েছে। গত 2-3 দিন আগে সিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মণিপুরে, তাদেরকেও আমরা জমি দিয়েছি, এবং সুপার স্পেশালিটি নিয়ে তারা কাজ করবে। তাদেরকে আমরা পরখ করেছি আমরা যে ওনারা কতটুকু কাজ করেন। ত্রিপুরার মতো জায়গায় সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, আমি তো ওকে ভাবিনি কোনোদিন। সেখানে 5-5টা কিডনি ট্রান্সপ্লান্ট ওনাদের মানে হাত ধরে সেটা সম্ভব হয়েছে। বিশ্বাস জায়গাতে আমরা বললাম যে ঠিক আছে, আপনারা একটা বিশাল জায়গা আমরা দিয়েছি সেই খয়েরপুর এলাকায়। তো সেখানেও আপনারা জানেন, 2 দিন আগে আমি সেখানে ভূমি পূজন করেছি। তো আমাদের গভর্নমেন্টের মেইন যে প্রায়োরিটি সেক্টর সেটা হেলথ, আর বর্তমানে তো সেটা আরো বেশি করে হচ্ছে, কারণ আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা বেনিফিট কিন্তু সাধারণ মানুষের হবে। আজকে ওনারা বলছেন যে 4th ফেজে আস্তে আস্তে করে প্রায় 900 কোটি টাকা ওখানে ওরা নিবেশ করবে, এবং তাতে করে আলটিমেটলি মেডিকেল কলেজও তারা এখানে তৈরি করবে। তো এই যে একটা ব্যবস্থা আমরা কিন্তু একের পর এক আমরা ত্রিপুরাতে করে যাচ্ছি, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমরা আরো অনেক কাজ করব। আমরা এই গভর্নমেন্ট কতটুকু সেন্সিটিভ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এজেন্সির মধ্যে আমরা যারা পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের অনেক সময় খাওয়াও অনেক সময় সম্ভব হয় না। সেই কলেজের মধ্যে আমরা 10 টাকার বিনিময়ে আমরা RKS, এজিএমসি এবং রোটারি ক্লাবের একটা যৌথ উদ্যোগে আমরা 10 টাকার বিনিময়ে সেখানে আমি নিজেও সেখানে গিয়ে উদ্বোধন করেছি, সেটা এখন ভালোই চলছে, আমি খবর শুনলাম। আমাদের যে ডেন্টাল কলেজ যেটা আছে তার পাশাপাশি আরেকটা বিল্ডিং এর জন্য ডোনার মিনিস্ট্রিকে আমি বলেছি 202 কোটি টাকা দিয়েছে, তারও কাজ চলছে। হোস্টেলও যাতে সুন্দরভাবে হয়, মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, এবং এই হোস্টেল তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন ডিপার্টমেন্ট খোলার ক্ষেত্রে আমি নিজেও এগুলোকে আমি দেখি যে প্রপারলি তৈরি হয় কিনা। কারণ আমরা দেখেছি বিল্ডিং তো তৈরি হয়, কিন্তু তার যে বাস্তবিক পক্ষে কি কি দরকার অনেকের সেই জ্ঞানও থাকে না, এবং তাতে করে ওই তৈরি করার পর ভাঙো হবা, সেখানে তার বসার জায়গা হবে, সেখানে তার এখানে টয়লেট হবে, ইত্যাদি হবে। সেইগুলো আমি দেখেছি, দেখে আমার যতটুকু মানে অ্যাট বেস্ট আমার এক্সপিরিয়েন্স আছে সেইগুলো আমি নির্দেশ দিয়েছি। আমরা জানি যে ত্রিপুরাতে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা আমাদের যে এজেন্সি আছে, এজেন্সি ভালোভাবে কাজ করছে। আমরা চাই যে আমরা সবার সাহায্য আমরা প্রার্থনা করেছি, সবাই মিলে যদি আমরা এই বিষয়ে যদি অ্যাড্রেস করি তাহলে ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা করতে পারবো। এবং শুধু তাই নয়, যারা মানে ডি এডিকশন সেন্টার যাতে করা যায় তার জন্য ডোনার মিনিস্ট্রি থেকে আমরা বিশ্রামগঞ্জে সেটারও ভূমি পূজন হয়েছে, কাজও চলছে, প্রায় 120 কোটি টাকা আমরা পেয়েছি। এখানে আমাদের যারা অনেক সময় ডাক্তারদের যে সমস্যা হয়, যে তাদের আগে তো দেখতাম যে চাকরি নেই করে রাস্তাঘাটে নামতে হতো, ডাক্তারদেরও নামতে হয়েছে। সেই জায়গায় আমরা টিপিএসসি এর মধ্যে মেডিকেল অফিসার স্পেশালিস্ট যারা, তাদের 45 মেডিকেল অফিসার আমরা রিকমেন্ড সেখান থেকে হয়েছে, এবং তাদেরকে চাকরি ওরা জয়েনও করেছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিওএমও, সেখানেও প্রায় 214 জন টিপিএসসির মাধ্যমে নিযুক্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের সরকারের এই ফিলিংস গুলো আপনাদের সবাই বুঝতে হবে যে
অনেকে আছে দূর দূরান্ত থেকে আগরতলা মেডিকেল কলেজে বা অন্যান্য সব জায়গায় আসেন এখানে, যাতে তারা কম পয়সায় থাকতেও পারেন রাত্রে এবং খাওয়া দাওয়ারও সুবিধা হয়। তার জন্য নাইট শেল্টার আমাদের বাজেটে আমরা ভারত মাতা ক্যান্টিন করে আমরা এটা এবারে বাজেটে আমরা রেখেছি। আমাদের ত্রিপুরাতে এখন বিএসসি নার্সিং কলেজ আছে 50টি, ফার্মেসি কলেজ আছে, এএনএম জিএনএম, গভর্নমেন্টের তো আছে, প্রাইভেট যারা আছে ইনভেস্টর তারও আসছে এখানে। এবং এখানে এখন যে অবস্থা ত্রিপুরা যেভাবে চলছে, আমি মেডিকেলের বাইরে একটু আউট অফ দ্য বক্স আমি একটু বলতে চাই যে ত্রিপুরার যে পার ক্যাপিটা ইনকাম, এত ছোট রাজ্য হওয়া সত্ত্বেও নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড বেস্ট, আমরা সেকেন্ড হাইয়েস্ট আমাদের পার ক্যাপিটা ইনকাম। শুধু তাই নয়, আমাদের এখানে যদি জিএসডিপির কথা বলি সেখানেও কিন্তু মানে আসামের পর আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপি এখানে। আমাদের নীতি আয়োগ আমাদেরকে অলরেডি ডিক্লেয়ার করেছে যে বেস্ট ফ্রন্ট রানার স্টেট হিসাবে কিন্তু ডিক্লেয়ার করেছে। আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে এত এত প্রাইজ পাচ্ছে, প্রায় 7টার মতো প্রাইজ অলরেডি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা এখন যেভাবে সমস্ত ন্যাশনাল লেভেলে যেভাবে ওনারা ত্রিপুরার নাম হচ্ছে, আমি বলবো আমরা কিন্তু প্রপারলি যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন যে অলরেডি যে কার্ড দেওয়া 100% স্যাচুরেশন এসছে এবং তাতে করে এখন পর্যন্ত আমরা প্রায় 250 কোটি টাকার উপরে খরচ করেছি এর মধ্যে। এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে অনেকে কিন্তু কাভারেজ পায় না, যেহেতু তার ক্যাপিং আছে। তো আমরা ঠিক করলাম, আমরা ডিসিশন নিলাম, বারবার কথা বললাম যে সারা আমাদের তাদের বাইরে যারা আছে তাদেরকেও একটা এই ধরনের যোজনার মধ্যে আনতে হবে। তো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যারা সেটাও শুরু করলাম এখানে 2023-এ আমরা শুরু করেছি এবং সেখানেও প্রায় 26 কোটি টাকার উপরে আমরা খরচ করেছি। রাজ্যে 2024-25 সালে 1128টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা চালু করেছি। আমার বারবার একটা ইচ্ছে ছিল যে এখানে ত্রিপুরাতে একটা আই হসপিটাল, প্রায়শই যখনই আমি সব জায়গায় এই কথাটা বলি, এখন এইখান থেকে গিয়ে আবার একটা এজিএমসির মধ্যে একটা প্রোগ্রাম আছে সার্জেন্সদের, সেখানেও আমি যাবো, একই কথা আমি বলবো যে এখানে চোখের জন্য বারবার বাইরে যায়। তো এখানে ঠিক করলাম যে আধুনিক যেসব চিকিৎসা চক্ষু চিকিৎসায় থাকবে সেগুলো যেন এখানে 100 বেডের একটা আইএলএস সে যখন যাই আমরা আইএলএস এর বাঁ দিকের যে জমিটা সেটাকে আমরা চিহ্নিত করেছি, সেখানে একটা টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে যাচ্ছি এবং তার জন্য অলরেডি ডিপিআর এর জন্য 5 কোটি টাকা আমরা অলরেডি দিয়েছি। তো এইভাবে একের পর, আর বিশেষ করে টিএমসি তো আমার কাছে একটা বিশেষ, আমার জন্য একটা আমার হৃদয়ের স্থান আছে। এটা যখনই কোনো সমস্যা হয় আমি খবর রাখবো এবং এজিএমসি এবং যে টিএমসির মধ্যে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন হয়। এইবারের এমবিবিএস এর রেজাল্ট নিয়ে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছে, প্রায়শই এই বিষয়ে অনেক কিছু লিখেছেন যে টিএমসি এবং শান্তিনিকেতনের এইভাবে, বা অনেকে বিরোধীরা নানা রকম কথা বলেন, মানে টিএমসির কথা বলেন না, শান্তিনিকেতনের কথা ইচ্ছে করেই আপনারা বলার চেষ্টা করেন। তো কথা হচ্ছে যে আমি যখন এনকোয়ারি করলাম, আমার কাছে যে রিপোর্ট সেটা দিয়েছে যে যখন ফার্স্ট প্রেফারেন্স এজিএমসির জন্য মানুষ চায়, এজিএমসির পরে এরপর অনেক পরে কিন্তু টিএমসিতে আসে। তো টিএমসিতে কাউন্সিলিং এ যখন আসে এবং তারপরে আসে আপনার শান্তিনিকেতন, তো অলরেডি মানে কয়েক মাস কিন্তু অতিক্রান্ত হয়ে যায়, কোর্স কিন্তু এখানে সিলেবাস স্টার্ট হয়ে যায়। তো তাদের পক্ষে কিন্তু কাভার করা সমস্যা হয়। আমার কাছে যা ইনফরমেশন সেটা কিন্তু আমি বললাম, সেটা যদি আমি প্রথমে প্রশ্ন করলাম যদি এরকমই হয় তাহলে এজিএমসির কি করে ভালো রেজাল্ট হবে, তাহলে টিএমসির কেন হবে না বা শান্তিনিকেতন হবে না। তো আমাকে বললো এই যে বিষয়টা আমি বললাম, যেহেতু অনেক লেটে এসে ভর্তি হয়, কাউন্সিলিং চলতে থাকে, তো সেখানে তাদের কাভার করাটা, আর এখন তো 1 বছরের আগে ছিল 1.5 বছরের ফার্স্ট এমবিবিএস এর যে কারিকুলাম ছিল, এখন সেটা হয়েছে 1 বছর। তো 1 বছরের মধ্যে কাভার করা ভেরি ডিফিকাল্ট। তো বাস্তব জিনিসটা যতক্ষণ ধরে না বুঝবে, সেটাকে কিন্তু বসে
কিছু স্পাইসি মিলে এমন ভাবে সেটা বলা হয়, কিন্তু আমি সাথে সাথে কিন্তু আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি, সেক্রেটারি মহোদয় এনকোয়ারি করেছেন, ডিএমএ এখানে ডিএমএ সাহেবও আছেন, ওনাকেও আমি বলেছি আগামী দিন আমি বলবো যে আরো নজর রাখার জন্য, কারণ কোনো অবস্থায় কোয়ালিটি যেন কোনো খারাপ না হয়। আমরা চাই, আমি গত একটা সেখানে আমি গিয়েছিলাম এজেন্সি, তো সেখানেও কিছু ইনোগ্রেশন এর মধ্যে হয়েছে, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে সবকিছু থাকা সত্ত্বেও আমাদের কেন ত্রিপুরার লোক বাইরে যাবে। তো তার জন্য আমাদের এইমস এর যে ডাইরেক্টর আছে ওনার সাথে আমি কয়েকটা ন্যাশনাল লেভেলে বহু জায়গার মধ্যে আমি স্টেজ শেয়ার করেছিলাম, এবং উনি একজন বিখ্যাত পেডিয়াট্রিক সার্জন, কিন্তু ওনার দক্ষতা এত যে কিভাবে হসপিটাল চালাতে, হসপিটাল ম্যানেজমেন্টের উপর ওনার এক্সপার্টাইজ ছিল। তো ওনাকে আমি বললাম ত্রিপুরাতে সবকিছু আছে, আপনি আসুন এখানে। তো সেইভাবে উনি 3 জনের টিম নিয়ে আমাদের এখানে এসেছিলেন, এখানে টিএমসি তো এসে গেছেন, জিএমসির মধ্যে এসছেন, এবং পরবর্তী সময়ে ওনার সাথে আমাদের মৌ হয়। আমি যখন দিল্লি যাই সেই মৌ অনুসারে যে টেলিমেডিসিন থেকে শুরু করে বিভিন্ন যেসব ওনাদের সাথে আমাদের মৌ হয়েছে। তো 3 নভেম্বর 2025 আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 2টি স্পেশাল ওয়ার্ড স্থাপন হয়েছে, এবং টেলিমেডিসিন লিঙ্কেজ উইথ এইম সেটা নিউ দিল্লির সাথে শুরু হয়েছে। শুধু তাই না, আমাদের এখানে একটা সমস্যা হয়, যখন কোনো পেশেন্ট আমরা দেখতে গেলাম, তখন যাওয়ার পরে দেখা যায় যে বা পেশেন্ট ওপিডি হোক আর আইপিডি, বিশেষ করে আইপিডির মধ্যে যে কল দেওয়া হয়েছে কিনা কোনো ডিপার্টমেন্টকে, তো কেউ বলছে আমি দিয়েছি। তো সাধারণত কি হয় যে পেপারে সেটা চলে। তো আমরা ঠিক করলাম যে এখানে ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেম, মানে কোন সময়ে রেফার করা হয়েছে এবং রিসিভ করেছে সবকিছু কিন্তু এখন অটোমেটিক্যালি ধরা পড়বে। আমি আশা করবো এখানেও এই সিস্টেমটা যদি হয়, তাহলে কেউ আরেকজনের উপরে মানে বলতে পারবে না আই ডিডন্ট রিসিভ। তো এই জিনিসটা যদি করা যায় সেটা আমার মনে হয় খুবই ভালো হবে, এবং আমরা আশা করি যে যেভাবে আমরা ত্রিপুরাতে এখন হেলথে শুধু এই আগরতলা না, সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলো, সাব ডিভিশনাল হসপিটালগুলো কিভাবে স্ট্রেংথেনিং করা যায় সেইভাবেও কিন্তু নিয়মিত আমরা কথা বলছি। এখানে আজকে যদি যেসব প্যারামিটার আমাদের আছে ত্রিপুরাতে, সেই প্যারামিটারের হিসাবে আমরা কিন্তু অনেক ন্যাশনাল লেভেলে অনেক জায়গা থেকে কিন্তু আমরা অনেক বেটার পজিশনে আছি। তো আমি আজকের এই যে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের যে এই 2 দিনের কনফারেন্স, সেটা তার সাফল্য কামনা করে আমি আমার কথা বলে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।